হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সায়েন্স আলফা ইকবাল স্যার। আবারও আমি হাজির হয়েছি তোমাদের অর্থবিজ্ঞানের অর্থাৎ ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। তো দেরি না করে চলি আমরা। আজকে যে টপিকগুলো তোমাদের পড়াবো সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ওজোন স্তর কী, এটা পড়াবো। দ্বিতীয় হচ্ছে ওজোন স্তরের উৎপত্তি কোথা থেকে হলো, ওজোন স্তর কীভাবে উৎপন্ন হয় তার। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ধ্বংস। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ধ্বংস হলে কি আমাদের ক্ষতি হতে পারে সেটা। তারপরে দেখো গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস ইফেক্ট কি, এটা করাবো। তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কি, মানে বিশ্ব উষ্ণায়ন কি, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কি, আর গ্লোবাল গ্রিন হাউস কমানোর উপায়টা কি আমাদের। এই 7খানা পয়েন্ট আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো দেরি না করে চলি আমরা শুরু করি, ঠিক আছে। প্রথম হচ্ছে দেখো গ্রিন হাউস গ্যাস কি। গ্রিন হাউস গ্যাস, প্রথম হচ্ছে ওজোন স্তর কি। গ্রিন হাউস গ্যাস তো পরে আলোচনা করবো, আগে ওজোন স্তর। ওজোন স্তর দেখো এমন একটা লেয়ার, আমরা যে এর আগে 6খানা লেয়ারের বা স্তরের বায়ুমণ্ডলের যে 6টা ভাগ সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে প্রধানত এই 6টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে ওজোন স্তর। তো এই ওজোন স্তর থাকে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে কত থেকে কত কিমি পর্যন্ত। এটা প্রধানত থাকে তোমার 15 থেকে, আমরা এটা এখন করছি 15 থেকে 20 কিমির মধ্যে এই লেয়ারটা থাকে, একটা স্তর থাকে যেখানে ওজোন গ্যাসের পরিমাণ, O3 গ্যাসের পরিমাণ 80% ওজোন গ্যাস থাকে বলে এই লেয়ারটাকে বলা হয় ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে কি, এই লেয়ারে প্রথমত কি হয়, আমাদের কি উপকারিতা এই লেয়ারের। দেখো এই লেয়ার যদি আমাদের না থাকতো তাহলে আমাদের অনেক ক্ষতি হতো, যেমন ক্যান্সার সৃষ্টি হতো, তারপরে তোমার স্কিনের প্রবলেম অনেক দেখা দিত। এখন বর্তমানে দেখা দিচ্ছে ক্যান্সার, আলসার সৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। এই ওজোন লেয়ারটা জায়গায় জায়গায় ফুটা হয়ে গেছে। ধরে নাও এটা হচ্ছে ওজোন স্তর এখানে, আর এটা হচ্ছে স্ট্র্যাটো। প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এখান থেকে নিয়ে এই 15 থেকে নিয়ে যে 20 কিমি, মানে 5 কিমি লেয়ার, এটাকে বলা হয় ওজোন লেয়ার বা O3 লেয়ার। এখানে ওজোন লেয়ারের পরিমাণ হচ্ছে 80%, মানে ওজোন গ্যাসের পরিমাণ তোমার 80%। তো দেখো যখন সূর্যের আলো আসে, সূর্যের আলো যখন পতিত হয় তখন এই সূর্যের আলোতে ইউভি একটা রশ্মি আছে যেটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রশ্মি। এই রশ্মিটা কি করে, প্রথমে ওজোন লেয়ারে পড়ে। এবার এই ওজোন লেয়ারে যেহেতু অক্সিজেন গ্যাস প্রচুর পরিমাণে থাকে, তাই অক্সিজেন গ্যাসে যখন ইউভি রশ্মিটা পড়বে তখন এখানে অক্সিজেনটা ভেঙে যায়, একটা ও আরেকটা ও এ ভেঙে যায়। এটা সবসময় গ্যাসিয়াস অবস্থায় থাকে। এবার এই গ্যাসিয়াস অবস্থায় থাকা অক্সিজেন কি করে, আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সূর্যালোকের সাহায্যে O3 গ্যাস তৈরি করে। এবার এই O3 গ্যাস এখানে প্রচুর পরিমাণে আছে, প্রায় 80% এত পরিমাণে আছে। এবার যখনই আল্ট্রাভায়োলেট রাশি সেই রাশিটাকে শোষণ করে নেই, আর সেই শোষণ করে নিয়ে অক্সিজেনকে ভেঙে দিয়ে তোমার অক্সিজেনে রূপান্তর করে। আবার অক্সিজেন তখন আবার সূর্যালোকের সাহায্যে O3 গ্যাস তৈরি করে। এইভাবে অক্সিজেন এখানে নতুনভাবে তৈরি হয় না, বরঞ্চ অক্সিজেন এখানে অ্যাড হয়ে যায়।
ঠিক আছে, এইখানে একরকম অক্সিজেন যায়। এবার দেখো যেটা হচ্ছে ব্যাপারটা, যে তাহলে আমরা বাঁচি কীভাবে, এখানে এই যে আলট্রাভায়োলেট রশ্মিটা আছে, ইউভি রশ্মিটা আছে, এই ইউভি রশ্মিটা এখানে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এটা তার উপকারিতা। এবার দেখো, এবার এর ধ্বংস কিভাবে হচ্ছে, ধ্বংসটা আমাদের জানতে হবে। ধ্বংস আমরা যে রেফ্রিজারেটর চালাচ্ছি, তারপরে তোমার এসি, ফ্রিজ এটসেট্রা এগুলো চালাচ্ছি, সেখান থেকে এক ধরনের গ্যাস বেরোয়, সেটা হচ্ছে সিএফসি, ক্লোরো ক্লোরো ফ্লোরো ক্লোরোফ্লোরো কার্বন, যার পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। এবার দেখো এই ক্লোরোফ্লোরো কার্বন কিভাবে ওজোন লেয়ারকে দিনের দিন ধ্বংস করে যাচ্ছে। প্রথমত দেখো ওজোন লেয়ার কিভাবে ধ্বংস হচ্ছে, একটা অক্সিজেনের দ্বারা দিয়ে ওজোন লেয়ার ধ্বংস হয়। দেখো O2 O3 গ্যাস এর সঙ্গে তোমার ইউভি রশ্মি যদি আবার রিয়াকশন করে, তো এখানে ভেঙে O2 তৈরি হয় আর শুধু O তৈরি হয়, অর্থাৎ অক্সিজেন তৈরি হচ্ছে আর এখানেও অক্সিজেন তৈরি হচ্ছে। এগুলো গ্যাসিয়াস অবস্থায় আছে, এরাও গ্যাসিয়াস অবস্থায়, এরাও গ্যাসিয়াস অবস্থায়, সবগুলো গ্যাসিয়াস স্টেটে আছে। তো এখানে দেখো আবার এখানে যদি তোমার O3 গ্যাস আবার যদি এর রিয়াক্টে আসে, তাহলে এখানে কি তৈরি হবে, O2 প্লাস O2 তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে নতুন করে অক্সিজেন আর কিন্তু তৈরি, মানে O3 গ্যাস আর তৈরি হচ্ছে না, অর্থাৎ একটা কি অক্সিজেন মানে ইউভি রশ্মির দ্বারা দিয়েও অক্সিজেনটা এই O3 গ্যাসটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, উৎপন্ন হচ্ছে O2 দিয়ে। ঠিক আছে, আবার O3 গ্যাসকে আবার ইউভি রশ্মি দিয়ে আবার কি হচ্ছে, ধ্বংস করে ফেলছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যে দিনের দিন যে রেফ্রিজারেটর ব্যবহার করছি সেটার জন্য হচ্ছে। সেটা কি, এই সিএফসি কার্বন। দেখো সিএফসি কার্বন কি করে, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে CFCl3, এটা ইউভি রশ্মির সংস্পর্শে আসলে এখানে ভেঙে যায়, একটা Cl ভাঙে আর একটা হচ্ছে FCl3 হয়ে যায়, FCl2 হয়, আর CF12 হয়। আবার যখন এটা তোমার O2 এর সংস্পর্শে আসে, O3 এর সংস্পর্শে যখন আসে, তখন দেখো এখানে কি তৈরি হচ্ছে, O3 সংস্পর্শে যখনই আসবে তখন এখানে ClO তৈরি হবে। ClO তৈরি হবে, আর কি তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে, এইরকমভাবে 4-5টা প্রসেসিংয়ে তোমার O3 গ্যাসটা ধ্বংস হতেই চলেছে। এটা একটা কারণ, এই CL3 দ্বারা তোমার কি হচ্ছে, O3 গ্যাসটা দিনের দিন ধ্বংস হয়ে চলেছে। ঠিক আছে, এবার দেখো তারপরে দেখো নাইট্রিক অক্সাইড এর দ্বারাও ধ্বংস হয়। নাইট্রিক অক্সাইড অথবা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই দুটোর দ্বারা দিয়েও ধ্বংস হয়। কিভাবে হয়, হ্যাঁ, প্রথমে আমি নাইট্রোজেন ডাইঅক্সাইড দিচ্ছি, এটা গ্যাসিয়াস অবস্থায় থাকবে, আর এখানে O3 গ্যাস যখন আসবে এটাও গ্যাসিয়াস অবস্থায়, তখন এখানে NO তৈরি হবে আর এখানে তৈরি হবে 2O2 গ্যাসিয়াস অবস্থায়। অর্থাৎ দেখো এখানে O3 গ্যাসটা ধ্বংস হচ্ছে, কিন্তু তৈরি কিন্তু হচ্ছে না। এখানে কি তৈরি হচ্ছে না। অর্থাৎ এইভাবে NO আর NO2 দ্বারা দিয়ে দিনের দিন তোমার O3 গ্যাসটা দিনের দিন যদি ধ্বংস হয়ে চলে যায়, তাহলে O3 গ্যাসের পরিমাণ তো কমে যাবে, আর কমে গেলেই আমরা যে 80% বলেছিলাম সেটা কমে দিনের দিন কমে যদি যায়, তাহলে ইউভি রশ্মিটা কী করবে, সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে, আর পৃথিবীতে প্রবেশ করলেই তখন পৃথিবী ধ্বংসের মুখে যাবে। বুঝে গেল? এ হচ্ছে তোমার ওজোন লেয়ার কীভাবে ধ্বংস হয়। এবার দেখো তাহলে আমরা ওজোন স্তর কি হয়ে গেল, ওজোন স্তর উৎপত্তি কিভাবে হয় এটা হয়ে গেল, ধ্বংস কিভাবে হয় এটা হয়ে গেল। তো এই ধ্বংসের প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে এসি, ফ্রিজ, হ্যাঁ, এইগুলো থেকে এক ধরনের গ্যাস বেরোয়, সেটা সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। এই গ্যাসটার দ্বারা দিয়ে প্রধানত
এই তোমার এই ওজোন স্তরটা ধ্বংস হয়, প্রধানত এই কারণটার দ্বারা দিয়েই ধ্বংস হয়। তারপরে এবার দেখো ক্ষতিকারক প্রভাব কি। ক্ষতিকারক প্রভাব কি হবে? ওজোন স্তর যদি ফুটো হয়ে যায়, তো এক নম্বর যেটা আমাদের ক্ষতি হবে, সেটা আমাদের ত্বকের ক্যান্সারের সৃষ্টি হবে। আর দ্বিতীয় হচ্ছে তোমার ইউভি রশ্মির দ্বারা দিয়ে তোমার ডিএনএ, মানুষের শরীরে যে ডিএনএ থাকে, এই ডিএনএকে পুড়ে ছাই করে দিবে, এবং পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে মানুষ অন্ধত্বের সৃষ্টি হবে, মানে চোখে দেখতে পাবে না, এরকম আছে কারণ। তারপরে কি হবে দেখো, ত্বকের ক্যান্সার তো বললাম, আর একটা হচ্ছে সমুদ্রে প্রচুর পরিমাণ প্লাঙ্কটন, যে মাছের খাবার, সেগুলো নষ্ট হয়ে যাবে। আর মাছের খাবার যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো মানুষ বাঁচা অসম্ভব, ঠিক আছে। তারপরে দেখো, ইউভির প্রভাবে কিছু প্রাণীর প্রজননও হ্রাস পেয়ে যাবে, মানে জন্ম দিবে না, মৃত্যুর হারটা বেশি হবে কিন্তু জন্মের হারটা কম হয়ে যাবে। তারপরে দেখো, ইউভির দ্বারা দিয়ে উদ্ভিদের সালেক সংশ্লেষ বাহিত হয়, মানে ব্যাঘাত ঘটে, উদ্ভিদের সালেক সংশ্লেষও নষ্ট হয়ে যায়। এমনকি পরিবেশের শাক সবজি ইত্যাদি, এই গ্রিন হাউস বলছি, তোমার এই ইউভি রশ্মি যদি ঢুকে যায়, তাহলে কিন্তু শাক সবজি এগুলোর বিনষ্ট হওয়া সম্ভাবনা খুবই। অর্থাৎ আমাদের এই রেফ্রিজারেটর, এসি এগুলো ব্যবহার কম করতে হবে, কিন্তু আমাদের নিজেদের স্বার্থে আমরা এগুলো করে চলেছি। কিন্তু একদিকে যেমন আমরা নিজের সুবিধার জন্য করছি, তেমনি অন্যদিকে যে ভবিষ্যতের প্রজন্ম, তাদের জন্য ক্ষতি করছি, ঠিক আছে। অর্থাৎ সেগুলো আমরা প্রয়োজন মাফিক ইউজ করব, সবসময় ইউজ করব না। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখো, যেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট কি দেখো, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে ঠান্ডার দেশে এরকম বড় বড় ঘর তৈরি করে এইভাবে ঘর তৈরি করে এর ভিতরে শাকসবজি ইত্যাদি তোমার কি করা হয়, কৃষিকাজ করা হয়। শাকসবজি মানে ঠান্ডার দেশে তো তোমার সহজেই তো শাকসবজি পাওয়া যায় না, তো সেখানে যেন একটা অল্প পরিমাণ হলেও তাপমাত্রা যেন ধরে থাকে, তার জন্য কাঁচের ঘর তৈরি করা হয়। এবং এই কাঁচের ঘরের মাধ্যমেই ভিতরে সবজি চাষ করা হয়। দিনে যতগুলো আলো পড়ে সেগুলো ভিতরে ঢুকে যায়, আর রাতের বেলায় তখন কি হয়, তাপমাত্রাটা আর বেরোতে পারে না, আর বেরোতে না পারার কারণে ভিতরে যে শাকসবজিগুলো সেগুলো স্বাভাবিক থাকে, আর স্বাভাবিক থাকার কারণেই তারা সবজি চাষ করা হয়। এই কনসেপ্টের প্রথম এখান থেকে এসেছে, ঠান্ডার দেশের ওই কাঁচের ঘর থেকে এসেছে। এবার দেখো গ্লোবাল ওয়ার্মিং কী, গ্রিন হাউস ইফেক্ট কী। তো পৃথিবীতে দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি, মানে যদি বলা হয় গ্রিন হাউস গ্যাসের সবচেয়ে পরিমাণ কার বেশি, তাহলে CO2 সবচেয়ে বেশি। এই CO2 গ্যাস আর অন্য যে দূষিত গ্যাস, সেগুলো কি করছে, পৃথিবীকে কাঁচের মতো একটা এইরকম বলাই তৈরি করে তাপমাত্রাকে ধরে রেখে দিচ্ছে। আর এই তাপমাত্রা দিনের দিন বেড়েই যাচ্ছে বলে সমুদ্রের গভীরতা বাড়ছে। কেন গভীরতা বাড়ছে? কারণ তোমার বরফ গলে যাচ্ছে, আর বরফ গলে যদি যায় তাহলে সমুদ্রের গভীরতা ধীরে ধীরে বাড়বে, আর সমুদ্রের গভীরতা যদি বেড়ে যায় তাহলে সমুদ্রের এলাকাবর্তী জায়গা যেগুলো আছে সেগুলো সবগুলো ডুবে যাবে। অর্থাৎ তো একটা পুরো একটা প্রসেসিংকে বলা হয় গ্রিন হাউস